নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম প্রতিরোধ। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প প্রতিরোধ। সকালে মোটরের শব্দে যেমন ছোট ছেলেমেয়েরা দৌড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, দুপুরে ঘোড়ার গাড়ির আওয়াজে তেমনি করেই সবাই ছুটে এলো। কিন্তু ওই ছোটাই সার। সকালে বাড়ির মেঝো মেয়ে এসেছে পাটনা থেকে, সঙ্গে ভালো আম আর মতিচুর। চৌকাটে পা দিয়েই ভাগ বাটোয়ারা হয়ে গেছে সকলের মধ্যে। ছোট দুটি ভাই, মেজো মেয়ে নিভাই, সব হাতে হাতে দিয়ে দিল। ছোটদের জন্যই তো আনা, ওরা খাবে না তো কারা খাবে? বড় সাইজের আম, দাম একটু বেশি পড়ল। আর মতিচুরও আগের দিন অর্ডার দেওয়া, তা হোক, খরচের জন্যই তো পয়সা। মা এগিয়ে এসে অনুযোগ করলেন, হ্যাঁ রে, জামাই এলো না? জর্জেট শাড়ি ছাড়তে ছাড়তে নিভা কপট বিরক্তিতে ভ্রু কোঁচকাল। তোমার জামাইয়ের কথা আর বলো না মা, তার নাইবার খাবার সময় নেই। সে এলে একপাল রোগী আসবে পিছন পিছন, হাসপাতালে মরা কান্না উঠবে। মা প্রথমে একটু বিস্ময়ের ভান করলেন, তারপর ব্যাপারটা বুঝতে পেরে বললেন, হা, হোক হোক, ভালো হোক জামাইয়ের। এখানে এলে আর্থিক ক্ষতি হতো। মার দিকে পিছন ফিরে নিভা ব্লাউজ বদলাচ্ছিল। চড়া গলায় বলল, ক্ষতি বলে ক্ষতি? এ কদিনে কম করে 1,000-3,4 তো যেতই। মফস্বলের কলেই পয়সা কিনা, আর এই সময়টাই হচ্ছে রোগের মরশুম। উত্তরে মা আর একবার চোখ কপালে তোলার চেষ্টা করলেন। এবার কিন্তু ছেলেরা ঠকল। সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছিল, নিভার ছেলে মেয়ে শুদ্ধ। ঘোড়ার গাড়ি থেকে বড় মেয়ে আভা নামল, পিছনে বড় জামাই অপরেশ। আভার হাতে বাক্স একটা আছে বটে, কিন্তু তার আয়তন দেখে ছেলেরা কেমন ঝিমিয়ে পড়ল। ভিতরে যাই থাক, কটাই বা আছে? প্রত্যেকে অন্তত একটা করে পেলেও হয়। উপরের ঘরে গোল টেবিলে বাক্সটা রেখে আভা মাকে প্রণাম করতে যেতেই ছেলেদের মধ্যে একজন আস্তে আস্তে বাক্সটা খুলে ফেলল। উঁকি দিল সবাই মিলে। গজা, লাল রঙের, তার মানে স্রেফ গুড়ের ব্যাপার। এতদিন পরে এ নিয়ে আসতে হয় বুঝি? কোনো যদি আক্কেল বিবেচনা থাকে। নিভার ছেলে বিজু, এই বয়সে চুলে অ্যালবার্ট, গায়ে হাত দিয়ে মুচকি হেসে বলল, আমি এসবে নেই বাবা, খেলেই অম্বল হবে। যেমনি তোমাদের কলকাতার আবহাওয়া, তেমনই ভেজাল খাবার। অন্য যারা এগোবার একটু চেষ্টা করেছিল, বিজুর কথায় পিছিয়ে এলো। এমনকি আভা সকলের হাতে দেবার চেষ্টা করতেও কেউ হাত পাতল না। ছোট ভাই স্পষ্টই বলল, থাক বর্দি, এইমাত্র মেজদিরানা আমার মতিচুরকে প্রাণ আইঢাই করছে। কি ভেবে আভাও আর জোর করল না। জামাই তো আনতেই চায়নি, আভাই জোর করে কি নিয়েছে? 7 জন্মে বাপের বাড়ি আসে না, কাজেই একেবারে খালি হাতে যাওয়াটা ভালো দেখায় না। অথচ শ্বশুর বাড়ি এমন কিছু দূরে নয় আভার, ট্রেনে একটা রাত। কিন্তু হুটহুট করে আসাটা অপরেশেরও পছন্দ নয়। বাপের বাড়ি থেকে আদর যত্ন করে কেউ নিয়ে যায় এক কথা, কিন্তু সেধে সেধে নিজের থেকে যাওয়াটা ঠিক নয়। সেধে নিয়ে যাওয়ার প্রশ্নও আর ওঠে না। বড় মেয়ে আভার বিয়ে দেওয়ার সময়
বাপ রসময়বাবু সম্বল ছিল বউবাজারের ছোট্ট দোকান দি নিউ ফার্নিচার স্টোর্স। গোটা কয়েক আলমারি, 3টি ড্রেসিং টেবিল, একটি পালঙ্ক আর কিছু চেয়ার। আসবাবের নমুনা এই পর্যন্ত। মাস গেলে আয় যা হয় তাতে দোকান ভাড়া আর কারিগরদের মজুরি দিয়ে উদ্বৃত্ত যা থাকে তা সংসার মরুভূমিতে শিশির বিন্দুর সামিল। একটু দাগও থাকে না। রোজগারপাতি কম বলে মানুষের বয়স তো আর কম থাকে না। 18 ছাড়িয়ে আভা 19-এ পা দিল। রসময়বাবু চোখে অন্ধকার দেখলেন। বাড়তি টাকা নেই, কিন্তু বাড়তি মাংস কোথা থেকে মেয়ে জোগাড় করল? 19 বছর বয়স হলে কি হবে, দেখায় 23-24। সামর্থ্য পরিমিত, কাজেই রসময়বাবু উঁচু ডালের দিকে হাত বাড়ালেন না। ছাপোষা পরিবারে পাত্রের চেষ্টা করতে লাগলেন। অপরেশ গাঁয়ের স্কুল মাস্টার, মাইনের টাকায় সংসার চলে না, তাই গোটা 2 টিউশনি সকাল বিকাল। খাবার মুখ অনেক, সে তুলনায় রোজগারের হাত শুধু অপরেশের। তা হোক, ছেলেটিকে রসময়বাবুর পছন্দ হয়েছিল। আর পছন্দ না হই বা উপায় কি? এর চেয়ে ভালো পাত্র কেনবার মতন অবস্থা রসময়বাবুর নয়। নম করে এইখানেই বিয়ে সারলেন। তাতেই কিছু দেনা হয়ে গেল। মেজমের নিভার বেলা কিন্তু চাকা ঘুরে গেল। লড়াইয়ের বাজার, বার্মাটিকের আমদানি বন্ধ। রসময়বাবু আসামার রায়পুর চালালেন নির্বিবাদে। অর্ধেক কড়িতে কেনা জিনিস 12 গুণ চড়া দামে বাজারে ছাড়লেন। তার উপর এক বন্ধুর মারফত লড়াইয়ের কন্ট্রাক্ট জুটে গেল। ধুলো মুঠো সোনা, সন্দ্রি জারুল, এমনকি কাঁঠাল পর্যন্ত পাচার। বাড়ি হলো রসময়বাবুর, সেকেন্ড হ্যান্ড গাড়ি। দোকানের আয়তন বাড়ল, সঙ্গে সঙ্গে বাড়ল জামাই কেনার সামর্থ্য। মেজ জামাই পাটনার ডাক্তার, 3 পুরুষের আস্তানা। বাপ সিভিল সার্জন। বাপ চোখ বুঝতেই রোগীর পাল ছেলের মুঠো এসে গেল। এই কবছরে পয়সার বেশ বেড়ে গেছে। সত্যি নাইবার খাবার সময় নেই। মাঝরাতে তলো, বিছানা ছেড়ে মোটরে উঠতে হয়। প্রথম নিভা গজগজ করত, কিন্তু মাসের শেষে একখানা সোনার গয়না হাতে আসতেই চুপ। দামি শাড়ি, জমকালো ব্লাউজ। ছোটর বড়া তারও ভালো। জামাই আসামের কন্ট্রাক্টর, 3 কুলে কেউ নেই, শুধু আপনি আর কোপনি। অঢেল পয়সা। জামাইয়ের চেহারা অবশ্য সুবিধার নয়। ইট বালি চুনসুটকি ঘেঁটে ঘেঁটে কেমন কাঠখোট্টা গড়ন। সামাজিকতার ধার ধারে না। নিজের কাজে কলকাতায় এলেও শ্বশুরবাড়ির চৌকাঠ মাড়ায় না। এ নিয়ে শ্বশুর শাশুড়ির আফসোসের অন্ত নেই, কিন্তু ওই পর্যন্ত। নিজেরাই কপাল চাপড়ে হাউতাস করেন। জামাইকে কিছু বলার সাধ্য নেই। জামাই আসে না বটে, কিন্তু ছল ছুতোয় মোটা টাকা পাঠায়। তাছাড়া সেবারে আসাম থেকে এক শিখ ভদ্রলোককে পাঠালো হাত চিঠি দিয়ে। ভদ্রলোক 3000 টাকার ফার্নিচার কিনে নিলেন বাড়ি সাজাতে। তবে ওই এক দুঃখ, ছোট মেয়ের ছেলেপুলে হলো না। হবে যে এমন আশাও কম। ছোট মেয়ে শোভা এসে পৌঁছলো বিকেল নাগাদ। সঙ্গে স্বামীর এক কর্মচারী, মোহনলাল সাক্সেনা, সাব কন্ট্রাক্টর। রসময়বাবু এবারে জামাইকে আসবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এখন আসা অসম্ভব। কোন পাহাড়ে নদীর উপর ব্রিজ তৈরি হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে সবাই। থাম গাঁথতে না গাঁথতে স্রোতের বেগে উধাও। পাথরের নড়ি ফেলে ভরাট করা হচ্ছে। শোভা নামতেই মোটরের পিছন থেকে ধরাধরি করে ড্রাইভার আর মোহনলাল ফলে ঝুড়ি নামালো। আপেল, বেদানা, কমলালেবু, হরেক রকমের ফল। শোভা উপরে উঠতেই নিভা ছুটে এলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল বোনকে। কানের হীরের দুল দুটো নতুন, হাতে চুড়ি কগাছার প্যাটার্নও আনকুড়া বলেই মনে হচ্ছে। হাত দিয়ে দেখতে দেখতে নিভা বলল, চুড়ি কগাছা নতুন করালি বুঝি? বেশ প্যাটার্ন তো। বিরক্তিতে শোভা মুখ ঘোরালো। মাগো, এ আবার প্যাটার্ন নাকি? আমার একটুও পছন্দ নয়। ওরা দেশে যদি একটা ভালো কারিগরও থাকে। জজের বউয়ের হাতে দেখে এরকম গড়াতে দিলাম। দূর দূর, সে জিনিসই করতে পারল না। এবার এখান থেকে কিছু করিয়ে নিয়ে যাব।
এরই ফাঁকে দরজার গোড়ায় আভা এসে দাঁড়ালো। কেমন আছিস শোভা? ওমা, দিদি, দিদি কখন এলে? শোভা এগিয়ে এসে প্রণাম করল। হিস, কি চেহারা হয়েছে তোমার! জামাইবাবু খেতে দেয় না নাকি? কথাটা পরিহাস হলেও খচ করে আভার বুকে বিঁধল। হায় রে, এমন রোজগারে শুধু উপোস বাঁচানো যায়, তার বেশি নয়। জামাইবাবুর খবর কি? সবার যেন হঠাৎ কথাটা মনে পড়ল। মন্দির ভালো, এসেছে সঙ্গে। বিকেলের দিকে কোথায় বেড়াতে বেরোলো? ও, তাই নাকি? নির্লিপ্ত গলার স্বর শোভার। কৌতূহল মিটে গেছে। নিভার দিকে ফিরে বলল, মেঝো জামাইবাবু এসেছেন নাকি? তবেই হয়েছে, রোগী ফেলে আসবার লোকই বটে। নিভা হাত ঘোরাবার সঙ্গে সঙ্গেই জড়োয়া গয়নার ঝিলিক, 5 আঙুলে 3টে আংটির পাথর জ্বলে উঠল। তাই বাবা দুপুরবেলা আক্ষেপ করছিলেন, কতদিন দেখেননি মেজো জামাইকে। 2-1 দিনের জন্য এলেও তো পারে। আমি বললাম দরকার নেই অমন এসে, এলেই তো 1 গোছা টাকা লোকসান। নাড়ি টেপা পয়সা না থাকলেই 10টা ডাক্তার ওত পেতে আছে। বাবা, দুটিতে বেশ মিলেছে তো। শোভা শব্দ করে হেসে উঠল। আমাদের এদিকে আসার কথা বলতেই চটপট এক ফর্দ করে দেখিয়ে দিল। 3 দিন থাকলে 37,000 টাকার লোকসান। নিজে চোখের সামনে না থাকলেই কুলি মজুরা চুরি করতে শুরু করবে। সাব কন্ট্রাক্টরদের তো পোহা 12। শোবার কথা শেষ হবার আগেই আভা আস্তে আস্তে সরে গেল দরজার কাছ থেকে। বারান্দার দিকে এখনো একটু অন্ধকার রয়েছে, একটু পরেই হয়তো বাতি জ্বলে উঠবে সেখানে। তার আগে অন্ধকারে নিজেকে ছেড়ে দিয়ে আভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকবে, হাঁপ ছাড়বে বসে বসে। উপলক্ষ ছোট ভাইয়ের উপনয়ন। মেয়েদের বিয়ের পরেই প্রথম উৎসব। সময়বাবু কাউকে আর নিমন্ত্রণ করতে বাদ রাখেননি। পয়সার সঙ্গে সঙ্গে মর্যাদা বোধও বেড়েছে, সেই সঙ্গে পরিচিত মানুষজন। নিম্ন মধ্যবিত্তের গণ্ডি পার হয়ে অভিজাত মহলে প্রবেশ করেছেন। তাই আগে যেখানে পাড়ার 5 জনকে আমন্ত্রণ জানিয়েই ক্ষান্ত হতেন, আজ সেই সঙ্গে ক্লাবের কয়েকজনকেও বলতে হয়। ব্যারিস্টার ঘোষাল, ডক্টর আচার্য, কলিয়ারির মালিক হিরণময় গুপ্ত, এছাড়া মিস্টার পিল্লে, ভরদ্বাজ খেত্রী আর পোচকানওয়ালা। সেই জন্যই মেজো আর সেজো জামাইকে বিশেষ করে আসতে লিখেছিলেন, পরিচয় করে দেবার জন্য। বড় জামাইয়ের সম্বন্ধে বিশেষ কৌতূহল নেই। ওদিকটা রসময়বাবুর অন্ধকার দিক, জীবনের কৃষ্ণপক্ষ। ওদের দেখলেই নিজের ফেলে আসা দোস্ত দিনগুলোর কথা মনে পড়ে যায়। যে জীবন সোনার পাখায় ঢাকা রাখতে তিনি বদ্ধপরিকর, সেই জীবনই আচমকা ছিটকে বেরিয়ে আসে। লক্ষ্যপতি রসময়বাবুর জামাই ভবতারিণী স্কুলের বাংলার মাস্টার, এই লজ্জা রাখবেন কোথায়? অপরেশ নিজেও আসতে চায়নি, অথচ সে না এলে আমারও আশা হয় না। ভাইয়ের পৈতে একটা উপলক্ষ, আসল লক্ষ্য মা বাপের সঙ্গে দেখা করা। বহুদিন আসতে পারেনি। অবশ্য এদিক থেকেও আনবার বিশেষ গরজও ছিল না। একতা চওড়া লাল পাড় শাড়ি আর 2 হাতে শাঁখা পরা মায়ের রূপও বদলেছে। বাড়ির মধ্যেও দামি শাড়ি, চোখ ঝলসানো চুড়ির সার, এ বয়সেও কানে কান পাশা। শুধু অলংকারই বাড়েনি, মেদও বেড়েছে, কথা বলার ধরনও। কথায় কথায় ব্যারিস্টার গিন্নির উল্লেখ, কিংবা উকিল সাহেবের বোনের কথা, নয়তো মিসেস পোচকানওয়ালার গল্প। পাড়ায় আর বিশেষ বেড়ান না। ওসব ঘরে গেলে বুঝি মান থাকে না, সমাজে মাথা হেঁট হয়। ওরই মধ্যে বড় জামাইকে ডেকে শুকনো 2-1টা কথা, আপ্যায়নের ছিটে, ব্যাস ওই পর্যন্ত। আভা সবই বুঝল, কিন্তু সবসময় ছোটখাটো ব্যাপারে নজর দিলে কখনো চলে? একেবারে নিচের ঘরটা বরাদ্দ হয়েছিল আভার জন্য। অপরেশ বেঁচে গিয়েছিল। উপরতলার হইচই চেঁচামেচি কিছুই এখানে পৌঁছয় না। অপরেশ চুপচাপ বসে থাকে ঘরের ভিতর।
শ্বশুরমশাইয়ের দু একজন যান্ত্রিল বন্ধুদের সামনাসামনি একবার পড়ে গিয়েছিল, বহু কষ্টে পাশ কাটিয়ে সরে এসেছে। তারপরই কিন্তু মনে পড়েছে কথাটা। অপরেশই শুধু পাশ কাটায়নি, শ্বশুরমশাইও এড়িয়ে গেছেন, ব্যস্ততার ভান করে সরে গেছেন সামনে থেকে। শাশুড়িও তথৈবচ। প্রথম সাক্ষাতে কুশল প্রশ্ন, বাড়ির খবর, তারপর আর এদিক মারাননি। সেদিন দুপুরে শোভা আর নিভা সিনেমা যাবার ব্যবস্থা করল। বিদেশে পড়ে থাকে, 7 জন্মে বাংলা ছবির মুখ দেখে না। দুজনেই আভাকে এসে ধরল, তাকেও যেতে হবে সঙ্গে। আভা ইতস্তত করল, কিন্তু ভাব, বড় বোন, ওরই তো উচিত ছোট বোনদের সিনেমা থিয়েটার দেখানো, নিয়ে যাওয়া এখানে ওখানে। অথচ বরাত, এসব বাড়তি বিলাসিতার রসদ কোথায়? তাছাড়া কম দামি সিট হলেও না হয় চেষ্টা চরিত্র করত, কিন্তু দামি সিট ছাড়া নিভার শোভা কোনো দিনও সিনেমা দেখে না। সকাল থেকে এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে 1000 বার বলেছে। যাবার মুখেই গোলমাল। নিভার শোভা সাজ শেষ করে নিচে নেমেই অবাক। এ কি পোশাক আভা অঙ্গে জড়িয়েছে! সস্তা শাড়ি, তাও বিদঘুটে রঙের, গলা হাত খালি, পায়েও ছোটে সাধারণ। নিভার শোভা একসঙ্গে অনুযোগ করল, এ কি দিদি, এই পোশাকে বাইরে বেরোবে নাকি? আর আমাদের বয়স হয়ে গেছে, এই তো বেশ পোশাক। হ্যাঁ, হাত দিকালের বদ্যি বুড়ি তুমি। এসো এসো, উপরে এসো। কেন রে, এই তো বেশ আছে। বেশ আছে বই কি, চলো উপরে চলো। শোভা হাত ধরে টেনে নিয়ে গেল উপরে। দু বোনে ভাগাভাগি করে নিল। নিভা দামি শাড়ি আর ব্লাউজ বের করে দিল। শোভা নিজের অর্ধেক গয়না খুলে পরিয়ে দিল জোর করে। সাজগোজ শেষ হতেই বেশ সময় নিল। শাড়ি আর গয়নাই নয়, আমার মনে হলো দুই বোনে সমবেদনা আর করুণাও দিয়েছে ভাগাভাগি করে। আবরণ অঙ্গের শোভা বাড়ায়নি, আবার দারিদ্রকেই শুধু ব্যঙ্গ করেছে। সিনেমায় গিয়েও নিস্তার নেই, ছবির দিকে মন নেই। সারাক্ষণ নিভার শোভা নিজেদের ঐশ্বর্য কীর্তন করল। নতুন বাড়ি হবে শোভার, হাল ফ্যাশনের সৌধ। নিভা করবে নতুন গাড়ি। পুরনো মডেলের গাড়ি চড়ে বেড়ালে মান থাকে না, মাথায় হেঁট হয় সমাজে। আভা একটি কথাও বলল না। একপাশে বসে প্রথমে ছবি দেখার চেষ্টা করে, কিন্তু কানের কাছে অশ্রান্ত গুঞ্জন, স্তূপীকৃত টাকার ঝংকার, আভিজাত্যের বিন্যাস। বারবার আবার মনে হলো এসব কথা শোনবারও কোনো অধিকার নেই তার। নিজের আবরণ আর আভরণ সব যেন চোরাই মাল। কিন্তু জেট চলল বহুক্ষণ। ফেরার পথে ট্যাক্সিতে নিভাই শুরু করলো কথাটা। বড় জামাইবাবু সেই মাস্টারই করছেন না দিদি? আভা ঘাড় নাড়ল। এছাড়া আর উপায় বাকি? এ কথা কি বলা যায় যে ভবতারিণী স্কুলের মাস্টার এত বছর চাকরি করেও একটি পয়সা মাইনে বাড়াতে পারেনি? একটানা অসুখে পড়ে থাকবার জন্য বিকেলের টিউশনিটাও গেছে। শোভা নড়ে চড়ে ঠিক হয়ে বসল। আমার দিকে ঝুঁকে বলল, মাস্টারিতে আর কি হয় দিদি? ওর কাছে শুনেছি মাইনেপত্র বড্ড কম, তার উপর ছেলে ঠেঙিয়ে ঠেকিয়ে নিজের মাথার কিছু থাকে না। মাইনেপত্র কম মানে? নিভা ভ্রু বাঁকালো। এই তো আমাদের পাশের বাড়ি নিমাইবাবু থাকেন, স্কুলের মাস্টার। অভাবে সংসার, নিত্য চেঁচামেচি হইচই, ডাইনে আনতে পায়ে কুলোয় না। শেষের দিকে মাসের হাত পেতেই আছেন। কচি কচি ছেলে মেয়ে, দেখলেও কষ্ট হয়। চাল ডাল তরি তরকারি আমাদের বাড়ি থেকে প্রায় চেয়ে চেয়ে নিয়ে যান। অনুভবে আভা বুঝতে পারে চোখের কোণে জল জমা হয়েছে। নিজের আধময়লা শাড়ি হলে স্বচ্ছন্দে চোখের জল মুছে নিতে পারত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু দামি শাড়ির আঁচল দিয়ে দুঃখের জল মোছা মুশকিল। হয়তো দাগ লেগে যাবে, আজ আর ঘষলেও উঠবে না। নিভা শোভা আরও খবর পেল মার মারফত।
বড় জামাই যা রোজগার করে তাতে সংসার চলাই দায়। মেয়ে অবশ্য মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু বুঝতে মার কিছুই বাকি নেই। আসল কথাই না হয় ঢাকলো, কিন্তু চেহারা আর সাজ পোশাক রাখবে কি করে? মাস্টারি ছেড়ে দিলেই তো হয়, অন্য কিছু ধরাই তো ভালো। নিভা চুলে চিরুনি চালাতে চালাতে বলল, বড় জামাইবাবু যদি রাজি থাকেন তো ওকে বলতে পারি, ছোটখাটো একটা কন্ট্রাক্ট জুটিয়েও দেওয়া যেতে পারে। মা মুখ ঘোরালেন। সে হবার নয়, উনি বলেছিলেন জানাশোনা কোনো অফিসে চাকরি করে দেবার কথা। মাস্টারি ছেড়ে দিয়ে কেরানিগিরি করতে রাজি নয় সে। পয়সার জন্য আদর্শ ছাড়া সম্ভব নয় তার। ওসব বড় বড় কথা সিনেমার পর্দাতেই মানায় মা। পেটে খিদে মুখে লাজ। নিভার গলায় বিরক্তির ঝাঁঝ। বড় জামাইবাবুটা চিরটা কাল এরকমের। বিয়ের পরে মনে আছে পদ্য লিখতেন কাগজে? সে রোগ এখনো আছে কিনা কে জানে। ওসব নিষ্কর্মা পুরুষের কাজ। আভা চৌকাঠে এসে দাঁড়াতেই কথাবার্তা বন্ধ হয়ে গেল। দু বোনে নিরালায় আভাকেও বোঝাবার চেষ্টা করল। বড় জামাইবাবু যদি অবুঝ হন, আভাকে এমন হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে কেন? পাড়া গাঁয়ের ছোট্ট স্কুলে মাস্টারি করে কখনো সংসার চালানো যায়? হাত পা ছড়িয়ে যদি বাঁচতেই না পারা যায়, তাহলে বেঁচে লাভ কি? আভা প্রথম প্রথম এড়িয়ে যাবার চেষ্টা করল, তারপর বলল, এদিক ওদিক চেষ্টা করতে বলেছি, কিন্তু এ লাইন ছাড়তেও রাজি নয়। জানিস তো কি ধরনের লোক, দিনরাত লেখাপড়া নিয়ে থাকতে চায়। এসব করার কোনো মানে হয় দিদি? পেটে ভাত জোটে না, বিদ্যে বাড়িয়ে লাভ কি? অভাবে মানুষের স্বভাব নষ্ট। এখনো তবু বয়স আছে, অন্য কোনো কাজ ধরলে উন্নতির অবকাশ আছে। আর কিছুদিন পরে সেসব দিক বন্ধ হয়ে যাবে। আমি আর কি বলবো বল, তোরা বলে দেখ যদি কিছু হয়। আভা দীর্ঘশ্বাস ছাড়ল। অবশ্য ছাড়বার মেয়ে নয় নিভা আর শোভা। নিজে অবধি ধাওয়া করে অপরেশের মুখোমুখি দাঁড়ালো। সাবান দিয়ে অপরেশ নিজের গেঞ্জি কাচ্ছিল। ওদের আসতে দেখে ঘুরে বসল। এ কি, এসব নিজে কাচ্ছেন কেন? নিভা অবাক। গিরির মা রয়েছে তো, তাকে দিয়ে দিন না। অপরেশ মুচকি হাসল। নিজের ময়লা নিজে ধোয়াই তো ভালো। এ নিয়ে নিভার কিছু বলল না। নিজের মর্যাদাবোধ যার নেই, তাকে এসব কথা বলেও লাভ নেই। শোভা একেবারে আসল কথাটা পারল। কি চাই মাস্টারি করছেন জামাইবাবু? ও করে কখনো দাঁড়ানো যায় নিজের পায়ে? যা মাইনে পান তা তো দিদির চেহারা দেখে বুঝতে পারছি। অপরের সাবান মাখা গেঞ্জিটা সরিয়ে রাখল। আসতে বলল, তোমার দিদি এ নিয়ে আক্ষেপ করেছিলেন নাকি? আহা, আক্ষেপ যদি করেই থাকে তাতে আর অন্যায়টা কি করেছে বলুন? সবাই ভালো খেয়ে পড়ে বাঁচতে চায়। আমাদের ওখানে চলুন, ওর কাছে অনেকেই কাজ করছে, কিছু একটা জুটিয়ে দেওয়া যাবে। উত্তরে একটিও কথা নয়। অপরেশ আরো শব্দ করে গেঞ্জি কাচতে শুরু করল। সাবানের ফেনা গায়ে লাগার ভয়ে দু বোনই একটু সরে গিয়ে দাঁড়ালো। ওরই মধ্যে শোভা আর একবার চেঁচিয়ে বলল, ও জামাইবাবু, যদি রাজি থাকেন তো জানাবেন, আমি কি একটা বন্দোবস্ত করে দেব। ঘাড় হেট করে অপরেশ গেঞ্জি কাচায় মন দিল, আছড়ে আছড়ে প্রচুর শব্দ করে। কোথাও যেন একটু ময়লা না থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে নিভার শোভা উপরে উঠে এলো। এমন মানুষের সঙ্গে আবার কথা বলতে যায় কেউ? গাল বাড়িয়ে চড় খাওয়ার সামিল। আভিজাতের বড়াই বোঝা যায়, কিন্তু দারিদ্রের মিথ্যা ঝাঁক অর্থহীন। শোভা ছাড়ল না। অপমানে দুটো কান এখনো লাল, জ্বালা করছে চোখ দুটো। অবহেলায় এমন করে মুখ ফিরিয়ে থাকবে? যে প্রস্তাব শুনলে আজকালকার বাজারে অন্য লোক পোষা কুকুরের মতন সঙ্গে সঙ্গে ঘুরত। গভীর ঔদাসীন্যই শুধু নয়,
দারুণ উপেক্ষায় সে প্রস্তাব কানেই তুলল না অপরেশ। দেখলি মেজদি ব্যাপারখানা? শোভা আক্রোশে ফুলে ফুলে উঠল। দেখলাম বই কি, এদিকে পেটে ভাত জোটে না, অথচ ঠুনকো সম্মানের কমতি নেই। অত যদি সম্মানের বালাই, তাহলে বউয়ের পিছন পিছন শ্বশুরবাড়ি না এসে ওঠাই উচিত ছিল। ও মা, তা আসবে না? নিভা গালে আঙুল ছোঁয়ালো। কদিন তবু ভালো মন্দ খেতে পারবে। কাজের বাড়ি, বেশিক্ষণ এক জায়গায় বসে গল্প করা সম্ভব নয়। দুজনে ছটকে পড়ল। কাজকর্ম চুকতে বেলা 6টা। লোক বড় কম বলা হয়নি। সকাল 12টা থেকে শুরু হয়েছিল, ঝেড় মিটতে সন্ধ্যা। ভালো শাড়ি আর গয়না পরে শোভার নিভা ঘুরছে অতিথি অভ্যাগতদের মাঝখানে। চেনা জানা বান্ধবীদের খোঁজ নিয়েছে, শুনিয়েছে নিজেদের সৌভাগ্যের কাহিনী। আভা ধারে কাছে আসেনি, ওকে ডাকেনি কেউ। দু একজন জিজ্ঞাসা করেছে ওর কথা। কই আভা আসেনি, তাকে দেখছি না যে। উত্তর এড়িয়ে গেছে দুবনে। আছে ওইদিকে কোথাও, একটু পরেই আসবে এখন। বটিনি আভা তরকারি কোটায় ব্যস্ত ছিল, ইচ্ছা করেই আসেনি এদিকে। ভাইকে শোভা দিল সাইকেল, নিভা দামি ফাউন্টেন পেন। আভা আঁচলের খোঁট খুলে 2 টাকা দিল। ওর সম্বল এর বেশি নয়, কিন্তু বোনেদের কাছে মাথা যেন কাটা গেল। আড়ালে এই নিয়ে কথা হলো নিভা আর শোভার মধ্যে। আমি তো মরে গেলেও পারতাম না মেজদি ওভাবে শুধু 2 টাকা ভাইয়ের হাতে ঠেকাতে। অবস্থা যতই খারাপ হোক, ধার ধর করেও কিছু একটা দিতাম। এমন অবস্থা আমাদের বললে আমরাই না হয় আংটি গড়িয়ে দিতাম একটা। লোকের সামনে আমাদেরও মাথায় হেঁট করা। মা, তা কখনো হয় রে? জামাই বাবুর মাথা কাটা যাবে যে তাতে। অমন মাথা কাটা যাওয়াই ভালো। ছি 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 ছি, কি সাজ পোশাকের ছিরি, বালতি হাতে পরিবেশন করছে দেখেছো দিদি? কে বলবে এ বাড়ির জামাই? বাড়ি খালি হতে দুই বোনে গা ধুতে ঢুকলো। প্যাচ প্যাচে গরম, একটুও হাওয়া নেই। তার উপর এত ভিড়ে মাথায় ধরে গেছে দুজনের। গা না ধুলে কিছু মুখে তুলতেই পারবে না। মায়ের ডাকে আধ ঘন্টা পরে বেরোলো দুবনে। নিভা তোয়ালে দিয়ে গা মুছতে লাগলো। শোভা ড্রেসিং টেবিলের সামনে বসলো চুল আঁচড়াতে। চুল আঁচড়ে মুখে ক্রিম মেখে উঠতে যাবার মুখেই মনে পড়ল, তাই তো গলার হারটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছিল, গা ধুয়ে এসে গলায় দেবে। মেজদি, ও মেজদি, কি হলো রে? নিভা কাছে এসে দাঁড়ালো। আশ্চর্য, দেখো গলার হারটা খুলে রেখেছিলাম, পাচ্ছি না তো। কোথায় আর যাবে, এদিকে তো কেউ আসে না, দেখ খুঁজে রেখেছিস কোথায়। তন্ন তন্ন করে খুঁজলো দুজনে। দামের জন্য নয়, অমন 1 ছড়া করে হার শোভা মাসে মাসে গড়াতে পারে। কিন্তু ওটা ওর কর্তার দেওয়া, সাবকন্ট্রাক্টর পুলকেশ বাবুকে কলকাতায় পাঠিয়ে নতুন ডিজাইন পছন্দ করা, ওর দামই আলাদা। বাথরুমটাও শোভা একবার ঘুরে এলো, বলা যায় না সেখানেই হয়তো খুলে রেখেছে। ড্রেসিং টেবিলের তলাটাও দেখলো একবার, কোথাও নেই। নিভার এক ছেলে এসে দাঁড়ালো দরজার গোড়ায়। ও মা, কি করছো তোমরা? দিদিমা খোঁজাখুঁজি করছে যে, সবাই বসে রয়েছে। হ্যাঁ রে বিজু, এদিকে কেউ এসেছিল? এদিকে? বিজু মাথা চুলকালো। আমি আর একবার ডাকতে এসেছিলুম, তখন তো তোমরা ছিলে না। তুই এসেছিলি? হ্যাঁ মা, যখন সিঁড়ি দিয়ে নামছি দেখলাম বড় মেসোমশাই উপরে উঠছেন। বড় মেসোমশাই? শোভার নিভা দুজনে একসঙ্গে চিৎকার করে উঠল। আর দাঁড়ালো না বিজু, যাবার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেল, তোমরা দেরি করো না কিন্তু, শীঘ্র এসো, পাতা নিয়ে সকলে বসে আছে। তুই বিশ্বাস করবি না শোভা, এ সন্দেহটা আমার শুরু থেকে মনে হয়েছিল, বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকছিল। এ যে আমি ভাবতেও পারিনি মেজদি। শোভা খাটের একপাশে বসে পড়ল,
ভদ্রলোকের এমন প্রবৃত্তি, মুখে বড় বড় বুলি আর ভিতরে এমন কাণ্ড। তাই তো হয় রে, আমাদের ওখানে হরপ্রসাদ বর্মা, ওর কম্পাউন্ডার, কি বিশ্বাসী তোকে কি বলবো। মুখে অষ্টপ্রহর শিবের নাম। এক রাতে ওর আলমারি ভেঙে প্রায় 800 টাকা নিয়ে উধাও। অবশ্য ধরা পড়ল 3-4 মধ্যেই। ওর পায়ে পড়ে কি কান্না। আমি কিন্তু অল্পে ছাড়বো না মেজদি, হুলস্থুল করব। এখনই নিচে গিয়ে বড় জামাইবাবুর জিনিসপত্র সব তল্লাশ করব। এত অল্প সময়ের মধ্যে কোথায় সরিয়ে ফেলবে? ছি 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 ছি, এই মতলবেই বুঝি বউয়ের পিছন পিছন শ্বশুর বাড়িতে এসে উঠেছিল। জানে সোনা দানা জড়ো হবে অনেক। দু বোনের দেরি দেখে আবার ডাকতে আসছিল। চৌকাঠ বরাবর এসে শোভার কথাগুলো কানে গেল। কথা তো নয়, গলানো সীসা। কানের কাছে অজস্র ভ্রমরের গুঞ্জন, চোখের সামনে জমাট অন্ধকার। দেওয়াল ধরে আভা টাল সামলালো। খুব সাবধানে আবার নামলো সিঁড়ি দিয়ে। পা দুটো কাঁপছে থরথর করে। নিচে অপরের চেয়ারে বসে কি একটা বই পড়ছিল, হাঁপাতে হাঁপাতে একেবারে তার সামনে। শিগগির চলো, শিগগির চলো, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। আভার চোখে জল, থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। কি ব্যাপার? বই বন্ধ করে অপরেশ উঠে দাঁড়ালো। থেমে থেমে কান্না জড়ানো গলায় আভা সব বলল, যতটুকু জানে সবটুকু। সব শুনল অপরেশ চুপ করে দাঁড়িয়ে। তারপর ধীর গলায় বলল, বেশ তো, আমার জিনিসপত্র তো সবই রয়েছে ঘরে, আমিও রয়েছি। খানা তল্লাশি যা করবার করুক, ভয় কি? ভয় নয়, ভয় নয়, অপমান। জিনিস পাওয়া গেল কি না গেল সেটা তো বড় কথা নয়। জিনিসপত্র ওলট পালট করে খোঁজাখুঁজি করবে, তার চেয়ে বড় অপমান আর কি হতে পারে? একবারই মানুষ, ঝি চাকর সকলের সামনে। আমাদের শাড়ি নেই, গয়না নেই, টাকা নেই, আভিজাত্য নেই, কিন্তু যেটুকু সম্বল করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সেইটুকু যদি যায় তবে আমাদের আর কি থাকবে বলো? কি নিয়ে আমরা বাঁচবো? সিঁড়িতে অনেকগুলো পায়ের শব্দ, অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। সাক্ষী সাবুদ নিয়ে শোভা হয়তো নেমে আসছে। কিন্তু না, প্রাণ গেলেও একটি জিনিসও তাকে ছুঁতে দেওয়া হবে না, যে যা ভাবে ভাবুক। আরক্ত দুটি চোখ, খোলা চুল, অবিন্যস্ত সাধারণ শাড়ি অঙ্গে জড়িয়ে আভা দরজা আগলে দাঁড়ালো। ওকে ডিঙিয়ে কেউ ঢুকতে পারবে না এ ঘরে। কেমন লাগলো আজকের গল্প প্রতিরোধ? যারা পুরো গল্প পাঠ শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার গল্প পাঠ এবং গল্প নির্বাচন আপনাদের কেমন লাগছে। আপনাদের মতামত, আপনারা কিছু শুনতে চান কিনা তা আমাকে কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।